দর্শক, চলতি সপ্তাহে 21 ও 22 জুন রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল সম্ভাবনাময় আউটসোর্সিং খাতের সবচেয়ে বড় আয়োজন বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিট। 2 দিনের এই আয়োজন থেকে প্রাপ্তির সমীকরণ জেনে নিতে আমাদের আজকের বিষয়ভিত্তিক আলোচনা বিপিও সামিট, প্রত্যাশা ও প্রাপ্তি। প্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। প্রশ্নটি হচ্ছে, সৈয়দ আলমাস কবির, যেই সম্ভাবনার কথা বলা হয় আউটসোর্সিং খাত নিয়ে, এটি যদি একটি অংশ হিসেবে আমরা বিবেচনা করি, কর্মসংস্থানের যে অবস্থা বাংলাদেশে এখন প্রায় 27 লাখ বেকার রয়েছে দেশে, এই যে বেকারত্ব দূরীকরণে আসলে আউটসোর্সিং খাতের যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে এগোনোর উচিত ছিল, কর্মসংস্থান সৃষ্টি উচিত ছিল, সেটি আসলে আদৌ হয়েছে কিনা, না হলে আসলে কেন হয়নি? না, অনেক অনেক দূরে এগিয়েছি আমরা, কোনো সন্দেহ নেই। এবং আপনি ঠিকই বলেছেন যে বিপিও খাত এমন একটা খাত যেখানে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমাদের যে বেকারত্ব সমস্যাটা আছে সেটা দূর করা কিন্তু সম্ভব। আপনি যে সংখ্যাটা বলেছেন 27 লক্ষ, এটা কিন্তু রিসেন্টলি বেড়ে একটা পরিসংখ্যানে দেখা গেছে এটা প্রায় 30 লক্ষ শিক্ষিত বেকার কিন্তু বাংলাদেশে রয়েছে। এবং তাদেরকে যদি আপনি মাত্র 1 মাসের একটা ট্রেনিং দেন বা 1.5 মাসের একটা ট্রেনিং দেন, তাদেরকে কিন্তু অনেক এই ধরনের আউটসোর্সিং যারা করে, যারা বিভিন্ন কন্ট্যাক্ট সেন্টারের ব্যবসা করে, তাদের এখানে কিন্তু অ্যাবজর্ভ করে নেওয়া যায়। কারণ এক একটা কন্ট্যাক্ট সেন্টারে বা এক একটা আউটসোর্সিং যে কোম্পানি, তারা কিন্তু 200, 300, 400, 500 মানুষকে মানে কাজে লাগাতে পারে খুব সহজে। সো এবং সেটার জন্য খুব হাই প্রোফাইল ট্রেনিং বা হাইটেক রকেট সায়েন্স এগুলো কোনো দরকার হয় না। সো সামান্য ট্রেনিং দিয়ে তাকে অ্যাবজর্ভ করে নেওয়া যায়। সো এইটা একটা খুব বড় ভালো একটা সুযোগ এই বিপিও ইন্ডাস্ট্রি আমাদের এই বেকারত্ব দূর করার জন্য। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যেটা আপনি বললেন যে আমরা খুব বেশি এগিয়েছি কিনা, খুব বেশি এগোয়নি, এগিয়েছি অনেক, কিন্তু আরো এগোতে পারতাম যদি আমরা দক্ষতার দিকে আমরা একটু খেয়াল রাখতে পারতাম, নজর দিতে পারতাম। আমাদের অনেক আহ ছেলে মেয়ে আছে, মেধাবী ছেলে মেয়ে আছে, তাদের দক্ষতা নিয়ে যদি আমরা একটু ভালো করে ট্রেনিং দিতে পারতাম এবং লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে, মনে করেন ধরেন ব্লকচেন, মনে করেন আইওটি বা ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে এই ধরনের যে নতুন নতুন টেকনোলজিগুলো আছে, সেখানে যদি আমরা তাদেরকে ট্রেন করতে পারতাম, তাহলে কিন্তু আরো বেশি ভালো কাজ বা হাই ভ্যালু কাজগুলো আমরা আমাদের দেশে আমরা নিয়ে আসতে পারতাম। সেখানে একটা বড় কর্মসংস্থানের সুযোগ হতো। আরেকটা যেটা সমস্যা যেটা আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। আমাদের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমি বলছি যে আপনি জানেন যে যে কোনো এই ধরনের ব্যবসা করতে গেলে, বিশেষ করে বিদেশের সাথে ব্যবসা করতে গেলে, আপনার ইন্টারনেট কানেকশনটা কিন্তু খুব রিলায়েবল হতে হবে, ফাস্ট হতে হবে এবং সুলভ হতে হবে। সেইটা কিন্তু আমরা এখনো এনশিওর করতে পারিনি। সো ইন্টারনেট, এবং শুধু ঢাকা শহর চিন্তা করলে তো হবে না, আপনাকে পুরো বাংলাদেশ চিন্তা করতে হবে। সো পুরো বাংলাদেশে যদি আমরা এই ধরনের একটা সুলভ মূল্যে উচ্চ গতিসম্পন্ন কোয়ালিটি ইন্টারনেট আমরা পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু এই খাতের সম্ভাবনা অনেক বাড়বে এবং প্রসারিত হবে। এবং ওখানেও শুধু ঢাকা শহর কেন্দ্রিক না বা চিটাগং শহর কেন্দ্রিক না, বিভিন্ন দেখবেন যে জেলা শহরে, মফস্বলে, সেখানেও কিন্তু ছোট ছোট নানা রকমের এই ধরনের আউটসোর্সিং সেন্টার তৈরি হচ্ছে এবং সেখানেও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেখানে হচ্ছে যে বিদেশিদের সাথে যখন আমরা কাজ করি, বিদেশিরা আমাদের এখানে তো আমাদেরকে যে কাজ দেবে, তাদের তো একটা আস্থা আমাদের অর্জন করতে হবে। সেই আস্থা অর্জন করার জন্য আমাদের কয়েকটা কাজ করা দরকার। যেমন প্রথমেই আমি বলেছি যে নেটওয়ার্ক, আমাদের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটাকে এনশিওর করতে হবে, পাওয়ার এনশিওর করতে হবে, এটা তো বটেই। কিন্তু এইটা ছাড়াও আরেকটা বড় কাজ হচ্ছে যে কনসিস্টেন্সি অফ পলিসি। আমার পলিসি যদি, নীতিমালা যদি বারবার চেঞ্জ হতে থাকে, প্রতি বছর বা 1 বছর 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে, তাহলে তো কেউ এখানে ভরসা করতে পারবে না। সো এই ধরনের একটা সরকারের প্রতি যেটা অনুরোধ, যে যেই পলিসিটা আমরা এখন নিব, ডিসিশনটা আমরা নিব, সেটা যেন মানে কমপক্ষে 5-6 বছর বা 10 বছর যাতে সেটা বলবৎ থাকে। আদারওয়াইজ এই ধরনের কাজ আমরা আস্থাটা অর্জন করতে পারবো না। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যে যারা যারা আসবেন, তাদেরকে তো আমাদেরকে নানা রকমের, ধরেন যে প্রফিট রিপ্যাট্রিয়েশন, যদিও আমাদের এখানে নীতিমালায় বলা আছে যে আমরা মানে তারা প্রফিটটা নিয়ে যেতে পারেন, এই ধরনের যে ব্যবস্থাটা, এই নীতিমালাটাও আমাদের কিন্তু একটুখানি রিভাইজ করা দরকার, যাতে আমরা যে কাজগুলো আমরা এখানে নিয়ে আসছি সেইখানে, বা বিদেশি ইনভেস্টমেন্ট যদি কেউ করে, সেটা সেই প্রফিটটা তারা যাতে নির্বিঘ্নে নিয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো আমাদের আসলে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় বিপিও সেক্টরটা অনেক বেশি প্রসারিত হবে এবং আমাদের যে অনেক তরুণরা যারা আসলে বসে আছে, তাদেরকে কিন্তু আমরা খুব সহজে কাজে লাগাতে পারবো। জি, সৈয়দ আলমাস কবির আমাদের সাথেই থাকবেন। আমরা বেশ কিছু সমস্যা বুঝতে পারলাম, নীতির ব্যাপার রয়েছে,
কিন্তু যারা বিপিও কাজ করে থাকেন, আউটসোর্সিং এর কাজ করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠান, সাধারণভাবে যারা নেতৃত্বে জায়গাগুলোতে নেই, সাধারণ ব্যবসায়ী, ছোটখাটো প্রতিষ্ঠান, তাদের কাছে আলাপ করে কিন্তু আরেকটি বড় সমস্যার কথা তারা বলেন, যেটি আপনারা দ্বারা যারা নেতৃত্বে রয়েছেন তারা আবার সেই জায়গাটা খুব বেশি আসলে বলেন না। তারা যেটি বলেন, আন্তর্জাতিক লেনদেনের এক ধরনের সীমাবদ্ধতা তারা কথা বলেন। তারা পেপ্যালের দাবি করে আসছেন লম্বা সময় ধরে, আপনারা সবাই দুজনই জানেন এটি প্রায় 1 যুগেরও বেশি সময় হয়ে গিয়েছে। নতুন নতুন কিছু সেবাও এসেছে, জুম এসেছে, পেওনিয়ার এসেছে, আজ আবার গুগল পেও উদ্বোধন হয়ে গেল। কিন্তু আসলে তাদের সাথে আপনাদের বক্তব্যের আসলে দ্বন্দ্বের জায়গাটা কোথায়? আপনারা কেন আসলে তাদের যে পেপ্যালের দাবি এর সাথে একমত হন না? না না, এটা এটা একেবারেই ঠিক না। পেপ্যাল বাংলাদেশে আসাটা আসলে ডেফিনেটলি সবার জন্য সুবিধা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ছোট বড় সব ধরনের যারা আউটসোর্সিং করে সবার জন্য এটা সুবিধা। তবে পেপ্যাল না আসাতে বা যতদিন না আসছে ততদিন যে খুব বেশি অসুবিধা হচ্ছে তা কিন্তু না। অসুবিধাটা কোথায় হয়? অসুবিধাটা হয় যখন আমি টাকাটা পাঠাতে চাই, বাংলাদেশ থেকে যখন বিদেশে পাঠাতে চাই, সেখানে অসুবিধা হয় আমাদের পেপ্যাল না থাকাতে। কিন্তু টাকা আসাতে কিন্তু কোনো সমস্যা নেই। এটা পেপ্যালের যে সার্ভিস আছে জুম, সেটা দিয়ে খুব অনায়াসে আসা যায়। সোনালী ব্যাংকের মাধ্যমে, ব্যাংক এশিয়ার মাধ্যমে, পেওনিয়ার এবং মাস্টার কার্ড এবং বেসিসের যে কার্ড রয়েছে স্বাধীন কার্ড, এই স্বাধীন কার্ডের মাধ্যমে খুব সহজে এটা পেমেন্ট অ্যাকসেপ্ট করা যায়। স্ট্রাইপ আছে, বিভিন্ন ব্যাংকে যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইআরকিউ অ্যাকাউন্ট আছে, এক্সপোর্টার্স রিটেনশন কোটা, এগুলোর মাধ্যমে খুব সহজে আনা যায়। এবং ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে 70% পর্যন্ত আপনি এনক্যাশও করে ফেলতে পারতেন বাংলা টাকায়, এবং 30% আপনাকে ডলারে রাখতে হয়। যাই হোক, এই ধরনের সমস্যা আছে, কিন্তু এটা নিয়ে যে আমাদের মানে পেমেন্ট আসতে অসুবিধা, এটা কিন্তু আসলে ঠিক না। পেমেন্ট পাঠানো অসুবিধা আমাদের। আমি আরেকটা কথা একটু যোগ করি এখানে। আমাদের যে তানভীর ভাইও বলছিলেন যে ইমেজ সংকট, এই ইমেজ সংকট কিন্তু আমাদের বিশাল একটা বড় প্রবলেম। গত বছরের যে জুলাইতে যে ঘটনা ঘটেছিল, আমাদের প্রায় 1 সপ্তাহ 15 দিন আমাদের যে ইন্টারনেট বন্ধ এবং পরে স্লো করে দেওয়া হয়েছিল, এটার ফলে যে ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতি আমাদের এখনো চলছে এবং আরো চলবে। এবং বেশ কিছু কোম্পানি যারা এখানে কাজ দিচ্ছিল তারা বাংলাদেশমুখী হচ্ছে না, তারা এখন ভিয়েতনামে গেছে, তারা শ্রীলঙ্কায় গেছে, তারা ফিলিপিন্সে গেছে, ক্যাম্বোডিয়ায় গেছে। সো এইটা একটা বিরাট সমস্যা হয়েছে আমাদের। আরেকটা যেটা আমাদের খুব করা দরকার, যেটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যে আমাদের একটা মার্কেটিং অফিস, এই যে ইমেজ সংকট, এটাকে মোকাবেলা করার জন্য আমাদের মার্কেটিং অফিস তৈরি করতে হবে বিশ্বের বিভিন্ন কয়েকটা দেশে। আমরা কিন্তু প্রপোজাল দিয়েছিলাম যে 5টা দেশে মার্কেটিং অফিস করা হোক। এটা মিনিস্ট্রি অফ কমার্সের একটা বাজেট আছে, সেই বাজেট থেকেই করা হোক। এবং লোকাল যে পিপল, ওখানকার ওই দেশের যে মানুষ, তাদেরকে ওখানে এমপ্লয় করা হোক, সো দ্যাট তারা ওখানে বসে তাদের নেটওয়ার্কটা ইউজ করতে পারে। সেরকম আমরা ইউএসএতে, ইউকেতে, ইউরোপে, জাপানে এবং আফ্রিকার একটা দেশে অন্তত এই 5টা জায়গায় আমাদের মার্কেটিং অফিস করা দরকার। বাংলাদেশের ভাবমূর্তিটাকে অনেক পজিটিভ ভাবে তুলে ধরা দরকার এবং এমবাসিগুলোতে আমাদের কাজে লাগানো দরকার। এমবাসিগুলোতে যে আমাদের কমার্শিয়াল কাউন্সিলররা আছেন, তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি। এবং আমাদের এখানে আমাদের এই বিপিও সামিটে একটা সেমিনারে আমরা কথা বলছিলাম এগুলো নিয়ে, এবং সেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে হয়তো এমন হতে পারে যে প্রাইভেট সেক্টর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, অ্যাসোসিয়েশনগুলো থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যারা ওই ইয়েতে বসবে, এমবাসিতে বসবে, এবং তারা ওইখানে বসে তারা মার্কেটিং করবে বাংলাদেশের মানে সম্বন্ধে, বাংলাদেশের কোম্পানিগুলোকে। সো এই জিনিসটা কিন্তু খুব দরকার। তা আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু বিপিও ইন্ডাস্ট্রিতে অনেক বড় আমাদের অ্যাচিভমেন্ট আছে, মানে অলরেডি আছে, এবং আরো বেশি করতে পারবো। এটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। আমরা মোটে এখন 1 বিলিয়নের আশেপাশে ঘোরাফেরা করছি, যেটা আমরা 5 বিলিয়ন করতে চাই 2030-এ। এটা কিন্তু আরো বেশি 10-15 বিলিয়ন কিন্তু করা যেতে পারে যদি আমরা একটু এফর্ট দিই। সৈয়দ আলমাস কবির, আমরা আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি, সময় সংক্ষেপ। এই ছিল আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।